গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা মেজদার কাণ্ড। আমার মেজদা বড় ভালো মানুষ। ওকালতি করেন, কিন্তু মনটি একেবারে সরল। মুখে হাসি লেগেই রয়েছে। পসার জমেনি, কিন্তু তাকে দেখে মনে হয় খুবই সুখে আছেন। বর্ধমানে থাকেন তিনি। কিসের জন্যে কলেজ দুদিনের ছুটি, তার কাছে বেড়াতে গিয়েছি। বাইরের ঘরে তার চাকর তক্তপোষের ওপর গ্যাঁট হয়ে বসে হুঁকো টানছিল। আমাকে দেখে খাতির করে উঠে দাঁড়াল। হুঁকো শুদ্ধ হাতটা পেছনে লুকিয়ে বললে, আসুন। লোকটার বেয়াদবিতে সমস্ত শরীর জ্বলে গেল। ভেতরে গিয়ে এ কথা সে কথার পর বললুম, মেজদা, রামকান্তকে তুমি একেবারে মাথায় তুলেছ দেখছি। মেজদা শশব্যস্ত হয়ে বললেন, কেন কেন, কি করেছে? তোমার বাইরের ঘরের তক্তপোষে বসে হুঁকো টানছিল। মেজদা হেসে ফেললেন, ও এই, আমি ভাবলুম কি না জানি করেছে। ব্যাটার তো আবার কাণ্ডজ্ঞান নেই। কাণ্ডজ্ঞান যে নেই সেটা তো চোখেই দেখলুম। তুমি যদি বলো আমি ওকে একদিনে ঠিক করে দিতে পারি। না না, তোকে কিছু করতে হবে না। আর ও কি এমন দোষী বা করেছে? এত খাটতে হয়, একটু তামাক খাবে না? কিন্তু তোমার ওই তক্তপোষে ভারী তো। রাজ্যের যত নোংরা মক্কেল এসে তো ওখানে বসে। ওদের তুলনায় রামকান্ত তো ফিটফাট বাবু। সে কথা ঠিক। মক্কেলের তুলনায় শুধু নয়, অনেক সময় মেজদার পাশে ওকে দাঁড় করিয়ে দিলেও ওকেই মনে হবে বাবু। ওর গেঞ্জি আর কাপড় দিব্যি পরিষ্কার, মাথায় প্রকাণ্ড টেড়ি, বেরোবার জন্যে চকচকে বার্নিশ করা জুতোও আছে একজোড়া। ভেতরে ঢোকবার আগে বাইরের ঘরের তক্তপোষের নিচে ছেড়ে আসে। আমি বললুম, তুমি ওকে এত জামা কাপড়ই বা দান করতে যাও কেন? পাগল নাকি, দান কোত্থেকে করব? না, ওই ফিনফিনে ধুতিও নিজের পয়সায় কেনে। তা ছেঁড়া কাপড় দিয়ে আর কি হবে? এতদিন একটা লোক আছে বাড়িতে, না হয় মাঝে মাঝে দিলুমই। এরপর আমি চুপ করে রইলুম। আমি জানতুম মেজদার বেশিরভাগ কাপড় একটু পুরনো হলেই রামকান্তর কাছে যেত। রামকান্ত যে তাদের জন্যে বাসন মাজে আর জল তোলে, এতে মেজদা মনে মনে তার কাছে অপরাধী হয়ে আছেন যেন। নানাভাবে প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেন। বৌদি বললেন, এসব কথা আর বলো কেন ঠাকুরপো? বছরের মধ্যে একটা ছেঁড়া কাপড় চোখে দেখা যায় না, অথচ ছেলেপুলের ঘরে ছেঁড়া কাপড়ের কত যে দরকার। মেজদা বাধা দিয়ে বললেন, হয়েছে, তুমি থামো তো। বৌদি বললেন, বলবই বা কি, তবু রামকান্ত একরকম গা সহা হয়ে গেছে। কিন্তু এই যে সেদিন কানাই এসে সুটকেস শুদ্ধ চুরি করে নিয়ে গেল, তারই বা কি খেয়াল আছে? আমি চমকে উঠলুম, কানাই? ও আবার এসেছিল নাকি? মেজদার মুখ কাঁচুমাচু করে বলল, আহা, বড় কষ্টে পড়েছে ছেলেটা। জামা কাপড়ের দরকার ছিল, না হয় নিয়েই গেছে। দরকার ছিল বলেই তো নিয়েছে। দেখো না, ইচ্ছে করলে আরো কত কি নিতে পারত, তা তো নেয়নি। আমি বৌদির দিকে তাকিয়ে বললুম, কি হয়েছিল বলো তো? বিশেষ কিছু নয়। মাসখানেক আগে কানাই এসে কয়েকদিন ছিল বাড়িতে। সে চলে যাবার পর একটা সুটকেস বাড়িতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে তোমার দাদার গোটা 2 সিল্কের পাঞ্জাবি আর একজোড়া তাঁতের ধুতি, উড়নি, ছেলেপুলেদের অনেক খুচরা পোশাক। সবচেয়ে মজা এই যে ছেলেপুলেদের জামাগুলো সারা বাড়িতে ছড়ানো অবস্থায় পাওয়া গেছে। মেজদা বললেন, দেখলে, ওর যদি চুরি করবারই মতলব থাকতো, ওগুলো তো নিয়ে যেতে পারত। রাগের সমস্ত শরীরে যেন আলপিন ফুটতে লাগল, কিন্তু একটুও অবাক হলুম না। এরকম কিছু না হলেই বরং অবাক হতুম। কানাইকে কে না চেনে? ও আমাদের দুঃসম্পর্কের কিরকম ভাগ্নে হয়। জন্ম বয়াটে, 20 বছর বয়স হয়েছে, কিন্তু এ পর্যন্ত কিছু করেনি। কোনোদিন কিছু করবে এমন লক্ষণও নেই। নিকট ও দূর যত রকমের আত্মীয় আছে, প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে ওর জীবন কাটে, অন্তত আগে কাটত। এখন এমন হয়েছে যে বেশিরভাগ বাড়ির দরজাই ওর কাছে বন্ধ। নিতান্ত বেপরোয়া ভাবে বেছে বেছে ওর পছন্দ মতো জিনিস তুলে নিয়ে আসে।
আর যাদের বাড়ি তারা অবশ্য সেটা পছন্দ করে না। ও কোনো ঘরে ঢুকলেই চারদিকে সবাই সন্ত্রস্ত হয়ে ওঠে। যতগুলো সম্ভব চোখ ওকে পাহারা দেয়। সব জায়গাতেই আমি এই রকম দেখেছি। এক আমার মেজদার বাড়িতেই দেখলুম অন্যরকম। গম্ভীর মুখে বললুম, না মেজদা, এটা তোমার বড্ড বাড়াবাড়ি হচ্ছে। নিজের জিনিস তুমি ফেলবে ছড়াবে যা খুশি, কিন্তু চুরির প্রশ্রয় কি বলে দাও? আহা, তোরাও যেমন, একে কি আর চুরি বলে? মুখ ফুটে চেয়ে নিতে লজ্জা করল, তাই না? তা নিয়েছে তো নিয়েছে, এখন চেঁচামেচি করলে লাভ হবে কিছু? আর ওসব শৌখিন জামা কাপড় আমি পরতুম নাকি কখনো? ও ছেলে মানুষ, তবু যা হোক শখ মিটল। এমন লোকের সঙ্গে কে কথা কইবে? সংক্ষেপে বললুম, যাই হোক, কানাইকে আর কখনো বাড়িতে ঢুকতে দিও না। পাগল, ও আর আসতে গেছে, হাজার হোক মনে তো একটা। আমি বললুম, হ্যাঁ, খুব তুমি কানাইকে বুঝেছ। ওর মনে যদি লজ্জাই থাকতো তাহলে তো মানুষই হতো। দেখবে কালই হয়তো এসে উপস্থিত হবে। যা বলেছিলুম। পরের দিনই শ্রীমান কানাইয়ের সশরীরে আবির্ভাব। আর সে শরীরে শোভা পাচ্ছে মেজদার শান্তিপুরের ধুতি, মেজদার সিল্কের পাঞ্জাবি, হাতে মেজদার সেই সুটকেস। দেখেই বোঝা যায় সদ্য রং করিয়ে নিয়েছে। আমাকে দেখে কানাই একগাল হেসে বলল, কি হে, কি খবর, কেমন আছো? বলতে বলতে আমার ঘাড় ধরে ঝাঁকুনি। ইচ্ছে হলো দু কান ধরে টানতে টানতে ওকে বাইরে নিয়ে যাই, তারপর মনের কথাটা খুলে বলি। কিন্তু এমন সময় মেজদা এসে পড়লেন। আরে এসো এসো, সেবার অমন না বলে কয়ে কোথায় চলে গেলে? ভালো আছো তো? কানাই মেজদার পায়ের কাছে ঢিপ করে একটা প্রণাম করে বললে, আগে ভালোই আছি। ইজাপুরের বন্দুকের কারখানায় একটা চাকরি করছি আজকাল, আপনাদের দেখতে এলুম। মেজদা বললেন, বাহ, বেশ, যা হোক একটা সুরাহা হলো এতদিনে। কানাই সবিনয় বললে, আগে আপনাদের আশীর্বাদ। এই চাকরির খবর পেয়েই তো সেবার অমন তাড়াতাড়ি চলে যেতে হলো। অক্লেশে বাড়ির ভেতর ঢুকে গিয়ে কানাই বললে, এই যে মামিমা, আমি এসেছি, লুচি ভাজুন। আপনার হাতে লুচি খাবার জন্যে মনটা ছটফট করছে। বলে সে রান্নাঘরের দোরগোড়ায় উঁচু হয়ে বসে পড়ল। বলতে লাগল, উনুনি ওটা কি, মুড়ি ঘণ্ট? বাহ, গরম লুচির সঙ্গে বেশ জমবে। ওরে ও পটলি, মানিক, ভোলা, এদিকে আয়, লুচি খাবি নাকি? পটলি, মানিক আর ভোলা ছুটে এসে তিন দিক থেকে বৌদিকে জড়িয়ে ধরল। মা, লুচি খাবো, লুচি খাবো মা। অগত্যা বৌদি আর কি করেন, বসে বসে লুচি ভাজতে লাগলেন আর কানাইকে খাওয়াতে লাগলেন। নির্লজ্জতারও একটা সীমা আছে, কানাই তাও ছাড়িয়ে যায়। ওর আস্পর্ধায় স্তম্ভিত হয়ে গেলুম। মেজদাকে চুপি চুপি বললুম, দেখো, এ সহ্য করা যায় না, তুমি বলো, আমি ওকে এমন শিক্ষা দিয়ে দিচ্ছি। মেজদা তাড়াতাড়ি বললেন, না না, ওসব কিছু করার দরকার নেই, বেচারার কেউ নেই, মাঝে মাঝেই আমাদের কাছে একটু আসে, মনে কষ্ট দিয়ে লাভ কি? আর এখন ওর চাকরি হয়েছে, এখন তো আরও কিছু নেবে না। চোখ কপালে তুলে বললুম, কি যে বলো, সত্যি সত্যি ওর চাকরি হয়েছে নাকি? মেজদা যেন একেবারে অবাক হয়ে গেলেন। ও খামোকা একটা মিথ্যে কথা বলতে যাবে কেন? কানাইয়ের চাইতে মেজদার উপরেই রাগ হলো বেশি। এমন মানুষ নিয়ে কি করা যায়? কিছু না বলে সেখান থেকে চলে এলুম। দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি। বৌদি পরিবেশন করছেন। 2 ঘন্টা আগে কানাই লুচি আর মুড়িঘণ্ট দিয়ে প্রচুর জলযোগ করেছে, তবু আহারে তার উৎসাহের বিন্দুমাত্র অভাব দেখা গেল না। এক একটা জিনিস মুখে দেয় আর চেঁচিয়ে ওঠে, বাহ, খাসা হয়েছে, সত্যি মামিমা, কি চমৎকার আপনি রাঁধেন, দেখি ওই ডালনাটা আর একটু। আর ও জিনিসটা কি, ডিমের বড়া বুঝি? না থাক, আর দিতে হবে না। তার মুখের দুরকম ব্যবহারই অনর্গল চলছে। একটু ফাঁক পেয়েই আমি বললুম, কানাই, গেলবার তুমি চলে যাবার সঙ্গে সঙ্গে এই বাড়িতে এক কাণ্ড। মেজদা হঠাৎ খক খক করে কেসে উঠলেন। আমি বলতে লাগলুম, মেজদার একটা সুটকেস চুরি গেল, তাতে ভালো ভালো সব জামা কাপড় ছিল। কানাই বললেন, সত্যি? কি সাংঘাতিক, কে চুরি করলে?
সে তার নাম ঠিকানা লিখে রেখে যায়নি তো? আমি থাকলে ঠিক চোর ধরে দিতুম দেখতে। সে বিষয়ে সন্দেহ নেই, তুমি থাকলেই চোর ধরা পড়ত। কানাই আমার দিকে একবার তাকালো, তারপর হঠাৎ হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। আমি বাঁ হাত দিয়ে ওর পাঞ্জাবির তলাটা একটু ধরে বললুম, মেজদা দেখো তো, তোমার জামাগুলো অনেকটা এই রকমের ছিল না? মেজদা বললেন, থাক থাক, ও গেছে তো গেছেই, তুমি ভালো করে খাও কানাই, লজ্জা করো না। কানাই এক ঢোক জল খেয়ে বললে, চাকরি পেয়েই ভাবলুম কিছু জামা কাপড় করাই, ওরকম ভ্যাগাবন্ড সেজে থাকতে কত আর ভালো লাগে। মেজদা বললেন, বেশ করেছ কানাই, বেশ করেছ, এখন নিজের রোজগার, ইচ্ছে মতো একটু খরচ করবে বই কি। তখন আর কিছু বলা হলো না, কিন্তু খেয়ে উঠে কানাই বলল, এই 4টের গাড়িতেই আমি যাচ্ছি। মেজদা বললেন, সে কি, এই তো এলে? না, আজ রাত্রিরে কলকাতায় আমার বড্ড দরকার। কানাই একটা লম্বা ঢেকুর তুলে ফরমাইশ করল, আয় পটলি, আরও 2টো পান নিয়ে আয় তো। আর হ্যাঁ মেজমামা, একটা কথা, আপনার জন্য একটা জিনিস এনেছি। জিনিস? কি জিনিস? কানাই সলজ্জ হেসে বললে, এই প্রথম চাকরি পেলুম, এই সুটকেসটা কিনে আনলুম আপনার জন্যে। মেজদা অপ্রতিভভাবে বললেন, না না, সে কি হয় নাকি। কানাই জোর করে বললে, না না, এই জিনিসটা আপনাকে নিতেই হবে, আমি কিছুতেই ছাড়ব না। কিন্তু ওর ভেতরে যখন তোমার জিনিসপত্র। ওহ, ভারী তো জিনিসপত্র, নেবক্ষণ খবরের কাগজে মুড়ে। বলতে বলতে কানাই সুটকেসটা খালি করে বার করে আনল। রইল এটা। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ, এখন তুমি একটু জিরে নাও তো গিয়ে। পাশের ঘরে গিয়ে বৌদি বললেন, দেখলে কাণ্ডটা? আমি বললুম, যাক, তবু তো কিছু ফেরত পেলে। মেজদা মুচকি হেসে বললেন, আর তুই তো মারধর করতে চেয়েছিলি। লোককে বিশ্বাস করতে হয়, সবার মধ্যেই ভালো আছে। আমি ঠিক বলতে পারি ওর মনে এখন অনুশোচনা এসেছে। দুপুরবেলা ঘুমের আয়োজন করছিলাম, কিন্তু কানাই বাড়িতে আছে জেনে মনে শান্তিও পাচ্ছিলাম না। 2টো বাজতেই উঠে একবার পা টিপে টিপে বাইরের ঘরে গেলুম, দেখি কানাই কি করছে। কিন্তু সেখানে ওকে দেখতে পেলুম না। সারা বাড়ি খুঁজে এসে আবার বাইরের ঘরে এলুম। হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর এক টুকরো ভাঁজ করা কাগজ, সযত্নে চাপা দেওয়া, উপরে লেখা শ্রীযুক্ত মেজমামা শ্রীচরণেশু। খুলে পড়লুম। 2টোর গাড়িতেই আমাকে চলে যেতে হচ্ছে। আপনারা সব ঘুমিয়ে আছেন, ডাকাডাকি করে আর বিরক্ত করলুম না। আপনার টেবিলের দেরাজে 10টা টাকা ছিল, আমি নিয়ে গেলুম। এখন আমার বড্ড টাকার দরকার, সামনের মাসের মাইনে পেয়েই পাঠিয়ে দেব। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আমার সহস্র প্রণাম নেবেন। ইতি কানাই। চিঠিটা নিয়ে মেজদাকে দিলুম। তিনি চোখ রগড়ে বললেন, কি ওটা? আমি বললুম, কানাইয়ের অনুশোচনা। চিঠিটা পড়ে মেজদা বললেন, টেবিলের দেরাজে টাকা ছিল নাকি? বৌদি বললেন, দেখো কাণ্ড, এদিকে কাল আমি মুন্সিফবাবুর স্ত্রীর কাছ থেকে টাকা ধার করে আনলুম। আমি বললুম, কানাই ব্যবসা বোঝে, সুটকেসটার দাম নিয়ে গেল। মেজদা বললেন, কি যাতা বলিস, টাকার দরকার কার না হয়, মাইনে পেয়ে ঠিক পাঠিয়ে দেবে। বৌদি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হায় রে, ছেলে মানুষও এর চেয়ে বেশি বোঝে। সত্যি মেজদাকে কিছু বলা বৃথা। চলে আসবার আগে বৌদিকে ভালো করে বুঝিয়ে বললুম, দেখো বৌদি, তোমায় একটু শক্ত হতে হবে। যেরকম ব্যাপার দেখছি, কানাইয়ের দেখা আবার যে পাবে না সে ভয় আমার নেই, কিন্তু সেবারই যেন শেষ হয়, বুঝলে? বৌদি বললেন, আমি কি করতে পারি? তোমার দাদা যদি ওকে সিল্কের জামা আর 10 টাকার নোট উপহার দিতে থাকেন, ও তো পেয়ে বসবেই। না, যেমন করে পারো তোমাকে এটা করতেই হবে, একেবারে বাড়িতেই ঢুকতে দেবে না। একটা কেলেঙ্কারিও যদি হয় তো হোক, না হয় একদিন হয়তো গরুর গাড়িতে চাপিয়ে তোমাদের সমস্ত ঘর সংসার তুলে নিয়ে যাবে। আর আমার সঙ্গে যদি ওর কখন আবার দেখা হয়, আমার তো মনে রইলই। বলে তো এলুম অনেক কথা, কিন্তু মনে বিশেষ ভরসা পেলুম না। আমারই দোষ হয়েছে,
কানাইকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়ে ভুল করেছি। কলকাতায় ফিরে এসে অনেক দিন পর্যন্ত মনের মধ্যে একটা রাগ গজগজ করতে লাগল। এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে চলি, যদি দৈবাত কখনো ভিড়ের মধ্যে কানাইকে দেখতে পাই। কলকাতাতেই ও থাকে, তবে কোথায় থাকে কেউ জানে না। যাই হোক, কানাইয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এমন সময় হঠাৎ একদিন মেজদার এক চিঠি লিখেছেন, একটা দরকারে তোমাকে লিখছি, তুমি চিঠি পেয়েই তা করবে। কানাই এসেছিল মাঝখানে, ওর হাতে আমি আমার সোনার ঘড়িটি কলকাতায় পাঠিয়েছিলুম। ঘড়িটার মেরামত দরকার ছিল। কথা ছিল ও কলকাতায় পৌঁছেই সেটি তোমার বৌদির দাদার কাছে দিয়ে আসবে। আমি ইচ্ছে করেই ওর সঙ্গে দিয়েছিলুম। ইচ্ছে করেই ওকে বিশ্বাস করেছিলুম ও সত্যি সত্যি ভালো কি মন্দ তাই দেখবার জন্যে। আমার ধারণা ছিল একজনকে বিশ্বাস করলে তার ভেতরকার ভালো আস্তে আস্তে বেরিয়ে আসে। কিন্তু 8-10 দিন হয়ে গেল, ঘড়ির কোনো খোঁজ পেলুম না। তারপর বৈকুণ্ঠবাবুকে চিঠি লিখে জেনেছি তিনি ঘড়িটা মোটেই পাননি। কানাই শেষ পর্যন্ত এরকম করবে ভাবতে পারিনি। এখন আমার সন্দেহ হচ্ছে জামা কাপড়গুলো সেই চুরি করেছিল, আর সেই 10 টাকা ফেরত দেবার উদ্দেশ্যই ওর ছিল না। যাই হোক, এখন তুমি যদি ওকে খুঁজে বার করতে পারো এই ভরসা। রাগারাগি করো না, ওকে মিষ্টি করে ঘড়িটা ফিরিয়ে দিতে বলো। ওর দরকার থাকলে আমি না হয় ওকে কিছু টাকা দিতে পারি। কি করতে পারলে শিগগির জানিও। কলকাতার জনারণ্যে কানাইকে যদি বা খুঁজে বার করতে পারি, ঘড়ি খুঁজে পাবো না এটা নিশ্চিত জানতুম। আর মেজদাকে চিঠির উত্তরে কি লিখব তা অনেকক্ষণ ভেবে ঠিক করতে পারলুম না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা মেজদার কাণ্ড। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।